আজকে আমি আলোচনা করব ইন্ডেক্স সম্পর্কে। তারপর যেগুলো লার্জ ক্যাপ বা স্মল ক্যাপ, এইগুলো আমরা কোন স্টককে বলবো, কোন কোম্পানি লার্জ ক্যাপ, কোন কোম্পানি স্মল ক্যাপ, সেগুলো কিভাবে আমরা আলাদা করি। তারপরে আমি যেটা সম্পর্কে আরও বলবো সেটা হলো আমরা যে বিভিন্ন কোম্পানি অ্যানালিসিস করার সময় যেসব প্যারামিটারগুলো আমরা দেখি, যেরকম মার্কেট ক্যাপ, আরওই, আরওএ, ইপিএস, বুক ভ্যালু, বিভিন্ন যে প্যারামিটারগুলো আমরা ইউজ করি প্রত্যেক দিন, সেগুলো সম্পর্কেও আমি বলবো আজকে। তো শুরু করা যাক। প্রথমেই আসি এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ জিনিসটা কি? যেখানে আমি কোনো কিছু এক্সচেঞ্জ করছি, মানে কমোডিটি হোক, সেটা কি কোনো কোম্পানির শেয়ার হোক বা যে কোনো জিনিস, যখন আমরা সেটা শেয়ার করব অন্য কারোর সাথে, এক্সচেঞ্জ করব, সেটাকে আমরা এক্সচেঞ্জ বলি। এবারে কমোডিটির ক্ষেত্রে যেরকম ধরা যাক, এক্সচেঞ্জ হলো একটা প্ল্যাটফর্মের ওপর করি। যেরকম গোল্ড যখন আমরা এক্সচেঞ্জ করি, তখন আমরা কিসের ওপর করি? এমসিএক্সের ওপর করি। যেরকম কোনো কোম্পানি যখন আমরা এক্সচেঞ্জ করি অন্য কারোর সাথে, সেটা কোনখানে করি? এনএসসিতে করি, বিএসসিতে করি সাধারণত। তো এক্সচেঞ্জ হলো এই জিনিসটাই যেখানে আমরা অন্য কারোর সাথে, আননোন কারোর সাথে আমাদের যে ওনারশিপ আছে কোনো একটা জিনিসের ওপর, সেই জিনিসটাকে অন্য কারোর ওপর আমরা সেল করি বা অন্য কারোর থেকে সেই জিনিসটা বাই করি। তো এটাই হলো এক্সচেঞ্জ। এবার ব্রোকার কি? ব্রোকার হলো যে যারা আমাকে ওই এক্সচেঞ্জ করার জন্য সাহায্য করছে। মানে যেরকম ধরা যাক আমাদের যে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে যে ব্রোকার আছে, যেরকম ধরা যাক গ্রো সবথেকে বড় ব্রোকার, এইচডিএফসি সিকিউরিটিস, বিভিন্ন যে ব্যাংক হোক কি কোনো ফিনটেক কোম্পানি হোক, তারা আমাদের কাছে ব্রোকার হিসাবে আসে। আর আমাদের কাছ থেকে ব্রোকারেজ নেয়, বিভিন্ন চার্জ নেয় ওই এক্সচেঞ্জ করানোর বদলে। তো এটা হলো ব্রোকার। এরপরে ইন্ডেক্স। ইন্ডেক্স জিনিসটা কি? যেরকম নিফটি 50 একটা ইন্ডেক্স। ইন্ডেক্স জিনিসটা কি? একটা বলতে গেলে পুরো মার্কেটের একটা সামারি বলতে গেলে, যে হ্যাঁ পুরো মার্কেটে কীরকম ট্রেন্ড আছে, কীরকম মার্কেট যাচ্ছে, তো সেটাই হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্সে ধরা যাক নিফটি 50-র ক্ষেত্রে ওইখানে 50টা কোম্পানি আছে নিফটি 50-র ভেতরে। 50টা কোম্পানির মধ্যে থেকেই প্রত্যেকটা কোম্পানির একটা কম্পোনেন্ট নেওয়া হয়। যে ধরা যাক রিলায়েন্স থেকে 10% কম্পোনেন্ট নেওয়া হয়েছে, এইচডিএফসির থেকে ধরা যাক 7% কম্পোনেন্ট। মানে রিলায়েন্স যতখানি বাড়বে, এইচডিএফসি যতখানি বাড়বে, সেই কম্পোনেন্টটাই আমাদের নিফটি 50কেও বাড়াবে ভবিষ্যতে। তো এটাই হলো ইন্ডেক্স। ইন্ডেক্স অনেকগুলো আছে, যেরকম স্মল ক্যাপ স্টকদের নিয়ে হচ্ছে স্মল ক্যাপ ইন্ডেক্স হয়, নিফটি স্মল ক্যাপ 250। মিড ক্যাপ ইন্ডেক্স হয় নিফটি মিড ক্যাপ 50, বা এরকম অনেক রকম ইন্ডেক্স আছে। এগুলো হচ্ছে বিভিন্ন যে কোম্পানি ওই সেক্টরে আছে, এই সেক্টরটা কীরকম যাচ্ছে, তো সেটাই দেখা হয়। নিফটি কী দেখা হয়? ইন্ডিয়া কীরকমভাবে যাচ্ছে সেটাকে মিলে দেখা হয় নিফটি 50 দিয়ে। এরকমভাবে সেক্টরাল বিভিন্ন ইন্ডেক্স আছে, যেরকম নিফটি পিএসইউ হোক, নিফটি ব্যাংক হোক, ফিন নিফটি হোক, এগুলো হচ্ছে সেক্টরাল। মানে যেরকম ব্যাংক নিফটি কি শুধুমাত্র যে ব্যাংকগুলো আছে আমাদের, টপ যে ব্যাংকগুলো আছে, সেই টপ ব্যাংকগুলো যেরকমভাবে গ্রো করছে সেটাকে দেখার জন্য নিফটি ব্যাংক। ফিন নিফটি হচ্ছে ফাইন্যান্সিয়ালস যেসব কোম্পানি আছে সেগুলো হচ্ছে ফিন নিফটির মধ্যে পড়ছে। এটাই হলো কথা ইন্ডেক্সের ব্যাপারে। ইন্ডেক্স মেনলি কীভাবে কোনো সেক্টর হোক কি কোনো সেগমেন্ট হোক মার্কেটের, কীরকম পারফর্ম করছে পুরো সেগমেন্টটা, সেটা কি দেখা যাচ্ছে ইন্ডেক্স। যেরকম আমরা কোনো বইয়ের যখন আমরা খুলি তখন আমরা কি দেখি? প্রথমে ইন্ডেক্স। তবে ইন্ডেক্সে ওইখানে দেওয়া থাকে হ্যাঁ এই চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের মধ্যে এই জিনিস আছে। তারপরে আমরা গিয়ে ওই চ্যাপ্টারটা খুলি, ওই চ্যাপ্টারটা পড়ি। তো এটাই হলো ইন্ডেক্স। একই রকমভাবে শেয়ার মার্কেটের ভিতরেও। তো এরপর আসছে লার্জ ক্যাপ স্টক। আমরা কাদেরকে বলি? লার্জ ক্যাপ স্টক হচ্ছে যেসব স্টক
বা কোম্পানি, স্টক ঠিক না, কোম্পানি মার্কেট ক্যাপ টপ 100 এর মধ্যে আছে। মানে আমাদের তো বিএসসি এনএসসিতে প্রায় হাজারের ওপর, মানে 6,000-7,000 কোম্পানি আছে। তো ওই 6,000-7,000 কোম্পানির মধ্যে হায়েস্ট 100 কোম্পানি যেগুলো আছে মার্কেট ক্যাপ, যেগুলো যে কোম্পানিগুলোর আছে তাদেরকে আমরা ওগুলো কি লার্জ ক্যাপ। এরপরে একই রকমভাবে মিড ক্যাপের মধ্যে কি, যে 101 থেকে 101তম মার্কেট ক্যাপ থেকে 250তম মার্কেট ক্যাপ অবধি যে কোম্পানিটা, সেটা বলবো আমরা মিড ক্যাপ। ঠিক আছে, এরপরে কি আছে স্মল ক্যাপ। স্মল ক্যাপ হচ্ছে 250-র পর থেকে যতগুলো কোম্পানি আছে সব কটা হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। তো আমরা এই লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপকে আমরা এরকমভাবেই ডিফারেন্সিয়েট করি যে টপ 100 কোম্পানি হচ্ছে লার্জ ক্যাপ, তারপরে 101 to 250 হচ্ছে মিড ক্যাপ, আর 250 থেকে নিচে যেগুলো আসে সেগুলো হচ্ছে স্মল ক্যাপ। তো এটাই এই ব্যাপারে বলার ছিল। এরপরে আমরা আসি ইম্পর্টেন্ট যে প্যারামিটারগুলো হয় কোনো কোম্পানির, যে আমরা অ্যানালিসিস করি সেই সময় যেই প্যারামিটারগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে লাগে এবং খুব ইম্পর্টেন্ট প্যারামিটার যেগুলো, সেগুলোকে এখন বলি। প্রথমে আসছে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ সম্পর্কে এর আগেও আমি বলেছি। মার্কেট ক্যাপ জিনিসটা কি? মার্কেট ক্যাপ জিনিসটা হলো ভ্যালুয়েশন পুরো একটা কোম্পানি। এবার মার্কেট ক্যাপের সূত্র হচ্ছে কি, যে টোটাল নাম্বার অফ শেয়ার ইন্টু শেয়ার প্রাইস। কেন? ধরা যাক মার্কেট ক্যাপ জিনিসটা কি, ভ্যালুয়েশন পুরো একটা কোম্পানির। এবার ধরা যাক ওই কোম্পানিটাকে আমি 100 ভাগে ভাগ করে দিলাম, তো ভ্যালুয়েশনটাও 100 ভাগে ভাগ হয়ে যাবে। তো এক একটা পার্ট হচ্ছে একটা শেয়ার, এক একটা পার্ট আমি 100 ভাগে ভাগ করে দিলাম পুরো কোম্পানিটাকে, ভ্যালুয়েশনটাও 100 ভাগে ভাগ হয়ে গেল। আমি যদি একটা পার্ট কিনি তাহলে আমি কত টাকা পে করব? ওই পুরো ভ্যালুয়েশন বাই 100। তো সেটাই হলো শেয়ার প্রাইস। তাহলে আমি এরকমভাবে দেখতে পাচ্ছি একটা শেয়ার কিনতে ওটা আমার পে করতে হচ্ছে, তো পুরো যে শেয়ারটা সেটার কেনার জন্য আমি কী করতে হচ্ছে, যে আমার ভ্যালু ইন্টু ভ্যালু অফ আ শেয়ার ইন্টু যে নাম্বার অফ শেয়ারস, এটা হচ্ছে মার্কেট ক্যাপ। ঠিক আছে, মার্কেট ক্যাপ হচ্ছে কি টোটাল নাম্বার অফ শেয়ার ইন্টু শেয়ার প্রাইস, তাহলেই আমার পুরো যে ভ্যালুয়েশনটা সেটা চলে আসছে। এরপরে আসছে কি ইপিএস, আর্নিংস পার শেয়ার। আর্নিংস পার শেয়ার মানে কথা দিয়ে আমরা বুঝতে পারছি যে একটা কোম্পানির যে প্রতিটা শেয়ারে আর্নিংস কত, মানে কি প্রফিট বাই নাম্বার অফ শেয়ারস। তাহলে আমি কি পেয়ে যাবো, আর্নিংস পার শেয়ার, যে পার শেয়ার আর্নিং কত, পার শেয়ার প্রফিট কত। তো সেটাই হচ্ছে কি প্রফিট বাই নাম্বার অফ শেয়ারস। এটা হলো ইপিএস। এটা আমরা কি কাজে লাগে, এটা সিগনিফিকেন্স কি, ইপিএস যত বাড়তে থাকবে তত একটা কোম্পানি ভালো পারফর্ম করছে এটা বোঝা যাবে, কারণ প্রফিট বাড়ছে, তো সেক্ষেত্রে ইপিএস বাড়বে অবভিয়াসলি। ইপিএস মেনলি যে কাজে লাগে সেটা হলো যখন কোম্পানি কোনো ইনভেস্টমেন্ট নিচ্ছে। যেরকম আমি আগের ভিডিওতে বলেছি, যখন কোনো কোম্পানি ইনভেস্টমেন্ট নেয় নিজের কোম্পানির গ্রোথের জন্য, তখন কি করে কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে। ঠিক আছে, এবার ধরা যাক কোনো কোম্পানি আজকে 750 টাকা প্রফিট করছে। ঠিক আছে, 750 টাকা প্রফিট করছে, আর তার এগেনস্টে কোম্পানির শেয়ার সংখ্যা হচ্ছে 750 খানে। তাহলে ইপিএস কত হবে, 750/700 = 1। ধরা যাক কোম্পানি নতুন ইনভেস্টমেন্ট নিল, 500 টাকা, তার এগেনস্টে শেয়ার ইস্যু করলো 250 খানা। তাহলে এক্ষেত্রে কোম্পানির টোটাল শেয়ার কত হলো, 750 প্লাস 250, 1000 খানা শেয়ার হয়ে গেল। এবার ধরা যাক এই বছরে কোম্পানি ওই নতুন ইনভেস্টমেন্ট যেহেতু নিয়েছে তার এগেনস্টে কিছু প্রফিট জেনারেট হবে। তো টোটাল আমি ধরে নিলাম কোম্পানির
প্রফিট হলো হয়ে গেল কত, 1,500 টাকা। তো আগের বছরে আমার ইপিএস কত ছিল, 1 ছিল। তো এই বছরে কত ইপিএস হলো, 1,500/1000, যেহেতু নতুন ইনভেস্টমেন্ট নিয়েছে, নতুন শেয়ার ইস্যু হয়েছে, সেজন্য নতুন শেয়ার টোটাল যোগ করার পর টোটাল শেয়ার হলো 1000, আর কোম্পানি প্রফিট করেছে 1,500, তাহলে ইপিএস কত হলো 1.5। তাহলে আগের বছর কত ছিল, 1, এবছর কত হলো 1.5। তাহলে আমি বলতে পারি কি ইপিএস দেখে যে হ্যাঁ, কোম্পানি যে ইনভেস্টমেন্টটা নিয়েছে সেটা কোম্পানির জন্য ভালো হয়েছে, ভালো কাজে কোম্পানির লেগেছে। এবার এরকমও হতে পারে যে ইনভেস্টমেন্ট নেওয়ার পর সেই প্রফিটেবিলিটিটা কমে গেল। ধরা যাক 750 প্রফিট ছিল, 700খানা শেয়ার যখন ছিল তখন ইপিএস ছিল 1, এখন ধরে নিলাম ইনভেস্টমেন্ট করার পরেও তো কোম্পানি প্রফিট করছে 800 টাকা, তাহলে কী হলো, ইপিএস পার শেয়ার মানে ইপিএস হয়ে গেল কত, 0.8। তো আমি কি বলতে পারি, কোম্পানি সেক্ষেত্রে খারাপ করছে। তো ইপিএস এর সিগনিফিকেন্স হলো এটাই যে কোম্পানি ইনভেস্টমেন্ট নেওয়ার পরে কতখানি আরও প্রফিটেবল হচ্ছে সেটা দেখা। এরপর আসছে কি বুক ভ্যালু। বুক ভ্যালু বা নেট ওর্থ, তো দুটোই একই জিনিস মেনলি। দুটোরই কাজ কি, যে কোনো একটা কোম্পানি ধরা যাক টোটাল অ্যাসেট কি, অ্যাসেট হলো কোম্পানির যা যা আছে সবই হলো অ্যাসেট। সেটা কারখানা থেকে শুরু করে সেটা ক্যাশ হোক যাই হোক সবই হলো অ্যাসেট মাইনাস লাইবিলিটি। বুক ভ্যালু ইজ ইকাল টু অ্যাসেট মাইনাস লাইবিলিটি। লাইবিলিটি মানে কি, লাইবিলিটি মানে হলো লোন, যে কোম্পানি কোনো ব্যাংকের থেকে লোন নিয়েছে সেটা হলো কোম্পানির কাছে লাইবিলিটি। তো কোম্পানির যে টোটাল নেট ওর্থ সেটা আমরা মানে কোম্পানির যে নিজের টাকা, এটা আমরা বোঝা যাচ্ছে কোম্পানির বুক ভ্যালু দিয়ে, যে বুক ভ্যালু হচ্ছে কোম্পানির নিজস্ব টাকা, কোনো ব্যাংক বা কারোর থেকে বড় করা টাকা না, লোনে নেওয়া টাকা না, এটা কি আমরা বলি কি বুক ভ্যালু। বুক ভ্যালু সরাসরি কোনো সিগনিফিকেন্স নেই, কিন্তু হ্যাঁ বুক ভ্যালুকে দিয়ে আমরা বিভিন্ন কিছু জাজ করি, সেটা আমি আসছি একটু করি। বুক ভ্যালু পার শেয়ার, এটার মানেও বোঝা যাচ্ছে যে বুক ভ্যালু, টোটাল বুক ভ্যালু অফ দ্য কোম্পানি বাই টোটাল নাম্বার অফ শেয়ার্স। তাহলে আমি পেয়ে যাবো কি আমার যে শেয়ার তার এগেন্সটে কত কোম্পানির নেট ওর্থ আছে। এবার আসছে পিই, খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, প্রত্যেক দিনের কাজে লাগে আমাদের। পিই জিনিসটা কি, এটা হলো একটা ভ্যালুয়েশন ইভ্যালুয়েট করার একটা প্যারামিটার। পিই, প্রাইস টু আর্নিংস রেশিও, মানে কি প্রাইস বাই আর্নিংস। প্রাইস মানে কি ভ্যালুয়েশন, বাই আর্নিংস মানে কি, মানে হলো যে আমি 1 টাকা প্রফিটের জন্য, কোম্পানির 1 টাকা প্রফিটের জন্য আমি কত টাকা আমি ভ্যালুয়েশন দিচ্ছি কোম্পানিকে, সেটাই হচ্ছে পিই রেশিও। মানে কি প্রাইস বাই আর্নিংস, মানে এটা কি হচ্ছে যে প্রতি 1 টাকা, নিচে আর্নিংস আছে, তো কি হচ্ছে প্রতি 1 টাকা আর্নিংসের জন্য আমি কত টাকা আমি ভ্যালুয়েশন দিচ্ছি আমি কোম্পানিকে, সেটাই হলো পি রেশিও। আর পি রেশিও বিভিন্ন সেক্টর বেসিসে আলাদা হয়, কোনো সেক্টরে কম পি দেওয়া হয়, কোনো সেক্টরে বেশি পি দেওয়া হয়, কোনো সেক্টরের মধ্যে বিভিন্ন কোম্পানির পি রেশিও বিভিন্ন হয়। কারণটা কি, যে কোম্পানির গ্রোথ বেশি সেই কোম্পানিকে পি রেশিও বেশি দেওয়া হয়, যে কোম্পানির গ্রোথ কম একই সেক্টরের মধ্যেই যে কোম্পানির গ্রোথ কম সেই কোম্পানিটা কম পি পায়। তো পি হলো একটা ভ্যালুয়েশন ম্যাট্রিক্স, ভ্যালুয়েশন প্যারামিটার, যেটা দিয়ে আমরা কি দেখি মেনলি, যে আবারও বলছি 1 টাকা কোম্পানির আর্নিংসের জন্য আমরা কত টাকা আমরা ভ্যালুয়েশন কোম্পানিকে দিচ্ছি, এটাই হলো পি রেশিও। এরপর আসছে কি পিবি রেশিও, প্রাইস টু বুক ভ্যালু, প্রাইস টু বুক ভ্যালু, পিবি রেশিও মানে কি প্রাইস বাই বুক ভ্যালু।
এটা মানে কি প্রতি 1 টাকা নেট উঠতে জন্য, প্রতি 1 টাকা কোম্পানির টাকার জন্য, প্রতি 1 টাকা কোম্পানির নেট উঠতে জন্য আমরা কত টাকা ভ্যালুয়েশন কোম্পানিকে দিচ্ছি। তো এটা হলো পিবি রেশিও। আমরা পিবি রেশিও মেনলি আমরা দেখি ব্যাঙ্কিং সেক্টর, এনবিএফসি সেক্টর, মেনলি ফাইন্যান্সিয়ালস যে কোম্পানিগুলো হয় সেগুলোকে অ্যানালাইসিস করার জন্য পিবি দেখি, যে কোম্পানির যে নিজস্ব টাকা 1 টাকা আছে সেটার জন্য আমি কত টাকা কোম্পানিকে ভ্যালুয়েশন দিচ্ছি। তো বোঝা গেল যে পিবি রেশিও মানে কি প্রাইস টু বুক ভ্যালু, ওপরে প্রাইস নিচে বুক ভ্যালু। তো এরপরে আসছে কি রিটার্ন অন ইকুইটি, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার আবারও, আরওই, রিটার্ন অন ইকুইটি মানে কি কোম্পানির টোটাল প্রফিট বাই বুক ভ্যালু। বুক ভ্যালু মানেটা কি? বুক ভ্যালু মানে হলো ইকুইটি। আমি প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে ইকুইটি জিনিসটা কি, খুব সম্ভবত প্রথম ভিডিওতে। ইকুইটি জিনিসটা কি, যে টাকাটা কোম্পানির গ্রোথের কাজে লাগছে, যেটা কোম্পানির নিজস্ব টাকা, কোম্পানি কারোর কাছে বড় করছে না, মানে যে বুক ভ্যালু যেটা, সেটাই হলো কোম্পানির ইকুইটি। ঠিক আছে, আমরা ব্যালেন্স শিটও আমরা এই জিনিসটা দেখে থাকি, শেয়ার ক্যাপিটাল বা ইকুইটি অ্যান্ড লাইবিলিটি। তো ইকুইটিটা হলো কোম্পানির নিজের টাকা, কোম্পানি কারোর কাছ থেকে বড় করছে না সেই টাকাটা, কোম্পানির যে প্রফিট হচ্ছে সেই টাকাটা প্লাস ইনভেস্টমেন্ট মাইনাস ডিভিডেন্ড, এটা হলো ইকুইটি। আমি সে ব্যাপারে আবার পরে আসছি। তো মেনলি যেটা কথা যে আরওই মানে কি, যে কোম্পানি 1 টাকা বুক ভ্যালুর এগেনস্টে কত টাকা ইনকাম করছে, কত টাকা প্রফিট করছে, ইনকাম না, কত টাকা প্রফিট করছে, সেটা হলো আমরা কি বলি রিটার্ন অন ইকুইটি। ঠিক আছে, তো এটা যেটা সূত্র সেটা কি, এটা যেটা ফর্মুলা সেটা কি, প্রফিট বাই বুক ভ্যালু, এটা হলো রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি আমরা কীরকমভাবে আমরা দেখি বা এর সিগনিফিকেন্সটা কি, যখন কোনো কোম্পানির আমরা দেখব রিটার্ন অন ইকুইটি ক্রমশ বাড়ছে, এটার মানে হলো কোম্পানি আরও ভালো হচ্ছে, দিনের পর দিন আরও ভালো হচ্ছে, এটাই আমরা দেখি রিটার্ন অন ইকুইটি যদি কোম্পানি বাড়তে থাকে। কারণটা কি, ধরা যাক একই ইকুইটি বেস আছে, তার এগেনস্টে যে প্রফিট সেটা বাড়তে থাকছে দিনের পর দিন, তো কোম্পানি আরও এফিসিয়েন্ট হচ্ছে। আর রিটার্ন অন অ্যাসেট মানে কি, কোম্পানির যত টাকা আছে, মানে সেটা লোন নেওয়া হোক কি সেটা নিজের টাকা হোক, যত টাকা আছে পুরোটাই হলো কোম্পানির কাছে অ্যাসেট। তো পুরো যে অ্যাসেটটা আছে কোম্পানির কাছে, সেই অ্যাসেটের এগেনস্টে কোম্পানি কতখানি প্রফিটেবল, কতখানি প্রফিট জেনারেট করতে পারছে 1 টাকা অ্যাসেট নিয়ে, সেটাই হলো রিটার্ন অন অ্যাসেট। এটা মেনলি হয় পার্সেন্টেজ টার্মে, আরওএ দুটোই হয় পার্সেন্টেজ টার্মে। ঠিক আছে, তো রিটার্ন অন অ্যাসেটের যদি আমরা ফর্মুলা দেখি, সেক্ষেত্রে সেটা কি, প্রফিট বাই টোটাল অ্যাসেট, এটা হলো রিটার্ন অন অ্যাসেটের ফর্মুলা। মানে কি প্রত্যেক 1 টাকা অ্যাসেটের জন্য কোম্পানি কত টাকা প্রফিট করছে। হ্যাঁ, এবারে আরেকবার আসা যাক ইকুইটি জিনিসটা কি, ইকুইটি বেস জিনিসটা কি, যে টাকাটা কোম্পানির গ্রোথের কাজে লাগছে, কোম্পানির নিজের টাকা, কারোর থেকে বড় করা টাকা না, সেটাই হলো ইকুইটি কোম্পানির জন্য, সেটাই হলো ইকুইটি বেস। ইকুইটি বেসে যদি আমরা ফর্মুলা দেখি সেটা কীরকম, সেটা হলো যে কোম্পানিতে যত টাকা ইনভেস্ট করা হয়েছে, প্লাস যে কোম্পানি প্রফিট করছে, রিটেন করছে, যে প্রফিটটা রিটেন করছে কোম্পানি নিজের মধ্যে, সেটা মাইনাস ডিভিডেন্ড, যেইটা কোম্পানির থেকে বাইরে চলে যাচ্ছে অন্য কারোর কাছে, সেটাই হলো
আরোই বলছি, ইকুইটি বেস, সেটাই হলো ইকুইটি বেস, যে কোম্পানি কত টাকা ইনভেস্টমেন্ট নিয়েছে নিজেদের গ্রোথের কাজের জন্য, প্লাস যে টাকাটা কোম্পানি আর্ন করেছে, যে টাকাটা কোম্পানি প্রফিট বের করেছে নিজের পুরো জীবনকালে, সেটা মাইনাস ডিভিডেন্ড, যে জিনিসটা কোম্পানি দিয়ে দিচ্ছে নিজেদের শেয়ার হোল্ডারকে টাকা, এটা হলো ইকুইটি বেস। এরপরে আমরা যদি দেখি ডিভিডেন্ড ইল, ডিভিডেন্ড ইল জিনিসটা কি? ডিভিডেন্ড ইল জিনিসটা হলো যে আমি একটা কোম্পানিতে 100 টাকা ইনভেস্ট করলাম, 100 টাকা ইনভেস্ট করছি মানে ধরা যায় একটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা, তার এগেনস্টে আমি কত টাকা আমি ডিভিডেন্ড পাচ্ছি। যদি আমি ডিভিডেন্ড পাই 10 টাকা, তাহলে আমি এফডিতে আমি ডিভিডেন্ড কত পাচ্ছি? 7%। কোনো একটা শেয়ারের ডিভিডেন্ড ইল যদি থাকে 10%, আর আমি ধরে চলি হ্যাঁ ওই 100 টাকাটা মেনটেন, 100 টাকা যে শেয়ার প্রাইস আছে সেটা কম বেশি থাকবে, তো আমি সেই কোম্পানিতে আমি ইনভেস্ট করবো, যেহেতু আমি সেখানে ডিভিডেন্ড ইল আরও বেশি পাচ্ছি, 10 টাকা পাচ্ছি 100 টাকায়। আর আমি এফডিতে কত পাচ্ছি? 7/100, কারণ এফডিতে আমি 100 টাকা পে করলে আমি 7 টাকা আমি পাবো মান্থলি বা ইয়ারলি, যাই হোক না কেন, মানে ইয়ারলি হয়। তো এফডির ডিভিডেন্ড যখন আমরা দেখবো 7 টাকা 7%, তো আমরা যদি কোনো স্টকে যদি দেখি 10% ডিভিডেন্ড, তো আমি সেই স্টকটাকে কিনতে পারি, যদি আমি কনসিডার করি যে স্টক প্রাইসটা কম বেশি একই থাকবে। ঠিক আছে, এটাই হলো ডিভিডেন্ড ইল্ডের গুরুত্ব। এরপর আসছে ডেট টু ইকুইটি। ডেট টু ইকুইটি মানে কি? যে লাইবিলিটি, মানে কথাতেই বুঝে যাচ্ছে কত টাকা লোন নিয়েছে বাই নিজেদের কত টাকা আছে। ইকুইটি, ইকুইটি মানে যেটা বললাম নিজেদের টাকা। তো ডেট টু ইকুইটি মানে এটাই যে কত টাকা লাইবিলিটি নিয়েছে আর কত টাকা নিজেদের টাকা আছে। তো লাইবিলিটি বাই ইকুইটি বা বুক ভ্যালু যাই হোক না কেন, সেটাকে আমরা বলবো কি ডেট টু ইকুইটি। তো আরও একবার আরওইটাকে আরও একটু ডিটেলসে জানা যায়, যে আরওইটাকে আমরা কীরকম আমরা দেখি। ধরা যাক এফডির মাধ্যমে আমরা দেখছি, ঠিক আছে। ধরা যাক আজকে আমি 100 টাকা আমি কোনো ব্যাংকে গিয়ে এফডি করলাম, 100 টাকা, সেটা হলো আমার ইনভেস্টমেন্ট। তো 100 টাকার থেকে আমি 1 বছর পর 7 টাকা আমি রিটার্ন পেলাম, তো আরওই কত হবে? 7% হবে, ঠিক আছে। এরপর ধরা যাক আমি ওই 7 টাকাটাকে বের করলাম না, উইথড্র করলাম না, আমি ওই এফডির মধ্যেই কম্পাউন্ড হতে গেলাম। তো পরের বছর গিয়ে আমি ধরে 2023-এ 100 টাকা আমি এফডি করেছি, 2024-এ মার্চ মাসে এসে আমি 100 টাকা থেকে আমি 7 টাকা কামিয়েছি। এবার দুটো কাজ হতে পারে, যে আমি 2024-এর মার্চ মাসে আমি সেই টাকাটা বের করে নিলাম আমার সেভিংস অ্যাকাউন্টে, আর আরেকটা হতে পারে যে ওই 7 টাকাটা আমি এফডিতেই গ্রো হতে দিলাম, ঠিক আছে। তো আমি যদি বের করে নিই টাকাটা, ডিভিডেন্ড, এটা হলো কি ডিভিডেন্ড, তাহলে হলো যে আমি টাকাটা আমি বের করে নিচ্ছি, ঠিক আছে, এটা হলো ডিভিডেন্ড। 7 টাকা আমি বের করে নিলাম, এটা কি আমরা বলবো কি ডিভিডেন্ড এটা। তো পরের বছর 2025-এর মার্চ মাসে আমার ইকুইটি কত হবে? 100 টাকায়, 100 টাকা ইনভেস্টমেন্ট ছিল। তো 2024-এ 100 টাকা প্লাস প্রফিট মানে 7 টাকা মাইনাস ডিভিডেন্ড হয়েছে 7 টাকা ডিভিডেন্ড, তো ইজিক্যাল টু আমার 100 টাকায় আমার ইকুইটি বেস থাকলো এফডির ক্ষেত্রে। তো আমি 2025-এ যখন আবার আমি 7 টাকা কামাবো, তখন আমি কত লিখবো? 7/100। এটা হলো আরওই, যে 2025-এ আরওই হলো 7%। তো আরেকটা যেটা হতে পারে যে আমি ওই 7 টাকাটা আমি এফডিতেই আমি কন্টিনিউ করলাম, এফডিতেই আমি আবার রিইনভেস্ট করলাম, তো কি হবে? এক্ষেত্রে যেটা হচ্ছে 2023-এ আমি ইনভেস্টমেন্ট করেছি কত? 100 টাকা, 2024-এ আমি প্রফিট পেয়েছি কত? 7 টাকা, আর সেটাকে সেখানে আমি রেখে দিলাম। তো 2025-এ গিয়ে আমি দেখি আমার যে ইকুইটি বেস সেটা কত হবে? ইনভেস্টমেন্ট প্লাস প্রফিট মাইনাস ডিভিডেন্ড। এক্ষেত্রে ইনভেস্টমেন্ট 100 টাকা প্লাস প্রফিট
7 টাকা, মাইনাস ডিভিডেন্ড 0 টাকা। তো আমার 2025 গিয়ে আমার ইকুইটি বেস হয়ে গেল কত, 107 টাকা। ধরে নিলাম সেখানে আমি 8 টাকা কামালাম, তো আমার এখানে আরোই কত হবে, 8/107। ঠিক আছে, এটাই হলো আমাদের আরোই, 8/107 হচ্ছে আমাদের আরোই। এরকমভাবে আমরা আরোই ক্যালকুলেট করি বিভিন্ন ক্ষেত্রে। এবার কোনো কোম্পানি যদি নিজেদের মধ্যে ইনভেস্টমেন্ট নেয় 100 টাকা, সেখান থেকে ধরা যাক প্রফিট করলো 500 টাকা, তো কোম্পানি যেটা ইকুইটি বেস সেটা হয়ে গেল কত, 1500 টাকা। তো এটা হলো ইকুইটি বেস। এরপরে যত প্রফিট করবে সেটা প্রফিট বাই ইকুইটি বেস, এটাই হলো আরওই। এবারে ধরা যাক আরেকটা জিনিস, যে এবার ধরা যাক আমি এফডিতে 100 টাকা ইনভেস্ট করেছি, 100 টাকা এফডিতে ইনভেস্ট করেছি, তার মধ্যে থেকে আমি কারোর একটা কাছ থেকে আমি 50 টাকা তুলে এনেছি 0% ইন্টারেস্টে, যে তোকে 1 বছর পর আমি 50 টাকা দিয়ে দেবো 0% ইন্টারেস্টে। আর আমি নিজের টাকা, যেটা আমি নিজে কামিয়েছি সেটা আমি ইনভেস্ট করলাম আরও 50 টাকা, টোটাল আমি ইনভেস্টমেন্ট করলাম কত, 100 টাকা। ঠিক আছে, এবার আজকে আমার টাকা কত, 50 টাকা, আমার লোন কত আছে 50 টাকা। তো এই ক্ষেত্রে ইকুইটি বেস কত হবে, টোটাল অ্যাসেট 100 টাকাটা হলো আমার কাছে অ্যাসেট, মাইনাস লাইবিলিটি যেটা আমি অন্যের কাছ থেকে এনেছি মানে 50 টাকা, এটা হলো আমার কাছে লাইবিলিটি। তো আমার যেটা ইকুইটি বেস বা বুক ভ্যালু বা নেট ওর্থ সেটা কত হবে, 50 টাকা। 100 মাইনাস 50 ইজিক্যাল টু 50। বোঝা গেল? এবারে আরেকবার বলা যাক যে কি হলো একটা, যে আমি 50 টাকা নিজের থেকে দিলাম আর 50 টাকা অন্য কারোর কাছ থেকে 0% ইন্টারেস্টে আমি তুলে এনেছি, সেই 50 টাকাটা মিলে 100 টাকার একটা এফডি করলাম। এবারে পরের বছর 2024 সালে ধরা যাক সেই এফডির থেকে আমি 7% রিটার্ন পেলাম, 7 টাকা আমি প্রফিট করলাম। তো এক্ষেত্রে আরওই কত হবে, আরওই কত, রিটার্ন অন ইকুইটি, এক্ষেত্রে প্রফিট কত হয়েছে, 7 টাকা, 7 টাকা প্রফিট হয়েছে। ইকুইটি কত, 50 টাকা, যেটা আমি নিজের থেকে আমি দিয়েছি 50 টাকা। তো এক্ষেত্রে আরওই কত হবে, 7/50। ঠিক আছে, মানে 14% হচ্ছে আরওই। আর আরও এই কত হবে, রিটার্ন অন অ্যাসেট, অ্যাসেট কত আমার কাছে, ইকুইটি প্লাস লাইবিলিটি, এটা হলো অ্যাসেট, ইকুইটি প্লাস লাইবিলিটি মানে নিজের টাকা প্লাস লোন নেওয়া টাকা, পুরোটা হলো অ্যাসেট। তো আরও এ কত হবে, 7/100। ঠিক আছে, এটা হলো আরওই। আর আরও এর কনসেপ্ট, যে আরওইতে শুধু নিজের টাকার ওপর যত টাকা আমি কামাচ্ছি সেটাকে বের করি, আমি নিজের টাকার ওপর কতখানি প্রফিটেবল। আর আরওএ হচ্ছে আমার টোটাল, আমার যে টাকা আছে আমার কাছে, টোটাল যে জিনিস আছে সেটার উপর আমি কতখানি প্রফিটেবল, এটাই হচ্ছে আরওএ। ঠিক আছে, আর এই দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট। আরওএ মেনলি ব্যাঙ্কিং আর এনবিএফসির ক্ষেত্রে লাগে, আর আরওই হচ্ছে যে কোনো কোম্পানির ক্ষেত্রে লাগে, ব্যাঙ্কিং হোক কি কনজিউমার হোক কি যাই হোক, যে কোনো কোম্পানির ক্ষেত্রে আরওই কাজে লাগে। তো পরের পেজ যদি আমরা দেখি, প্রেজেন্টেশনের পরের পেজে একটা উদাহরণ দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, সেটা যদি আমরা পড়ে নিই তাহলে আমরা পুরো ব্যাপারটা আমরা বুঝে যাব যে কোনটা কীরকমভাবে হচ্ছে। তো আমিও একবার বলে দিই ব্যাপারটা, যে এখানে মার্কেট ক্যাপ ধরা হলো কত, 10,000, টোটাল শেয়ার কত, 100, তাহলে শেয়ার প্রাইস কত হবে, মার্কেট ক্যাপ বাই টোটাল শেয়ার। মার্কেট ক্যাপের ফর্মুলা কি, টোটাল নাম্বার অফ শেয়ারস ইন্টু শেয়ার প্রাইস। তাহলে শেয়ার প্রাইস ইজ ইকুয়াল টু কি হয়, মার্কেট ক্যাপ বাই টোটাল নাম্বার অফ শেয়ারস। তো 10,000/100 ইজ ইকুয়াল টু 100। তো এরকমভাবে প্রত্যেকটা জিনিসই আছে। যেরকম ধরা যাক প্রফিট করেছি এই 100,000 টাকার, বুক ভ্যালু 5,000 টাকার,
তো আরওই কত, 1000/5000 ইন্টু 100% ইজিক্যাল টু 20% হচ্ছে আরওই। ঠিক আছে, ডিভিডেন্ড ইল্ড যেরকম ডিভিডেন্ড পার শেয়ার দেওয়া হয়েছে 3 টাকা, তো ডিভিডেন্ড ইল্ড কত হবে 3/শেয়ার প্রাইস, এখানে শেয়ার প্রাইস কত 100 টাকা, তাহলে 3/100 ইন্টু 100%, তো 3% হলো ডিভিডেন্ড ইল্ড। এক্ষেত্রে এরকমভাবে প্রত্যেকটা প্যারামিটারকে হিসাব করা আছে। তো যদি কোথাও অসুবিধা হয় একবার আবার পেছনে গিয়ে দেখে নেবেন আমার কথাগুলো, তাহলে আশা করি বুঝতে পেরে যাবেন। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশন তো খোলা আছেই, সেখানেও জিজ্ঞাসা করতে পারেন। তো আজকের মতন এটুকুই, এরপরের দিন আরও কিছু ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এইগুলো নিয়ে কথা বলা যাবে। তো আজকের মতন এটুকুই, আবার দেখা হবে পরে।